তোমরা আছো বিন্দাস চ্যাংলা ছেলে ব্লগার। আজকে তোমাদেরকে নিয়ে যাব তমলুক রাজবাড়ি, আর রাজবাড়ির কিছু ইতিহাস তোমাদের বলবো, যতটা জানি ততটাই। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও বাস আসছে না। কেন ভাই, বাসের প্রতি আমাদের এত শত্রুতা কেন? পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর হলো তমলুক। শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মহাভারত থেকে বাংলার স্বাধীনতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়ের গল্প। এই তমলুক শহরেই রয়েছে মহাভারতের আমলের রাজাদের বাড়ি। তাই সেই রাজাদের বাড়ি দেখার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম। খ্রিস্টীয় পূর্ব 5ম শতাব্দী ময়ূর বংশীয় রাজা দ্বারা নির্মিত হয়েছিল এই রাজবাড়িটি। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর ময়ূরবংশীয় রাজা দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল এই রাজবাড়ি। সেই রাজা স্বয়ং উপস্থিত ছিল দ্রৌপদী স্বয়ংবর সভায়। মহাভারত থেকে শুরু করে স্বাধীনতার উজ্জ্বল অধ্যায়ের সাক্ষী এই রাজবাড়ি। এখন যে রাজবাড়িটি দেখছেন, এই রাজবাড়িটি শুরু করেন রাজা লক্ষ্মীনারায়ণ। এই রাজবাড়িটির দশা এখন ভগ্নপ্রায়। বাংলার প্রাচীন ইতিহাসে পাওয়া যায় তাম্রলিপ্ত বন্দরের কথা। এই বন্দরের সঙ্গে হিন্দু ও বৌদ্ধ দু ধর্মেরই মানুষ জড়িত রয়েছে। সম্রাট অশোক পুত্র মহেন্দ্র ও তার কন্যা সংঘমিত্রা বৌদ্ধ ধর্ম প্রচারে এই বন্দর থেকে সিংহল যাত্রা করেছিলেন। শুধু তাই নয়, এই শহরেই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত সরকার। আরও কিছু তথ্য তোমাদের তুলে দেখাবো, যেগুলো প্রায় ইতিহাসের পাতা থেকে নিঃসন্ন হয়ে পড়েছে। প্রত্যক্ষ আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটাই আগে রাজ দরবার বসতো, এখন তার ভগ্নপ্রায় দশা। এই রাজবাড়িটি একসময় নদীর ধারে ছিল, কিন্তু এখন নদী বহু দূর। এই রাজবাড়িতে 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় বিপ্লবীদের থাকার বন্দোবস্ত করা হয়। এই পরিত্যক্ত রাজবাড়িতে একসময় স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা ঘোড়া আছে, ঘোড়ার কাছে আমরা এখন যাব। গেটে দেখছো একটা ঘোড়া আছে, ঘোড়ার কাছেই আমরা যাব। 1938 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস সভাপতি নিযুক্ত হয়। প্রদেশ কংগ্রেস কমিটি সেই সময় 11 এপ্রিল তার একটি সভা তমলুকে আয়োজন করে, কিন্তু অসুবিধা দেখা দেয় সভার স্থান নিয়ে। ইংরেজ সরকার চান না নেতাজি সুভাষচন্দ্র
তার বক্তৃতা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করুক। ইংরেজ সরকারের ধমকানিতে অনেকেই তাদের জায়গায় সভা অনুষ্ঠিত হতে দেয়নি। এই অবস্থায় এগিয়ে আসেন ময়ূর বংশের 61তম পুরুষ দেশপ্রেমিক সুরেন্দ্র নারায়ণ ও তার 2 ছেলে। এই যে স্ট্যাচু দুটো দেখছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ও রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের স্ট্যাচু। রাজবাড়ির গুপ্ত জায়গা দেখাচ্ছি। রাজবাড়িটা ঠিক পশ্চিম দিকেই রয়েছে একটা সিঁড়ি। সে সিঁড়ি বেয়ে নিচে নামলেই দেখতে পাবে অন্ধকার কিছু গুপ্ত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ বেয়েই আমরা এখন নিচের দিকে যাচ্ছি। ঠিক আর সাহস পেলাম না ভেতর দিকে যাওয়ার, তাই আমরা এখন বেরিয়ে পড়ছি। রাজবাড়ির ধ্বংসাবশেষের ডান দিকেই রয়েছে রাধা মাধবের একটি মন্দির। এখন রাজবাড়ির রাধা মাধবের মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো। রাধা মাধবের মন্দিরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন মন্দিরের ভেতর কাজ চলছে, তাই মন্দিরের ভেতরে ঢুকে ছবি তোলা নিষেধ। যতটা দেখানো সম্ভব তোমাদের ভেতরটা আমি ঢুকে দেখানোর চেষ্টা করব। রাজবাড়ির পাশেই রয়েছে একটা বিশাল পুকুর, নাম খাটপুকুর। প্রবাদ আছে রাজা তাম্রধ্বজ পুকুরটি খনন করার পর ইট দিয়ে বাড়ি তৈরির কাজে সবাইকে নিয়ে প্রতিষ্ঠার কাজে ব্যস্ত। সেই সময় বিশাল জলোচ্ছ্বাস সবাইকে ডুবিয়ে দিয়েছিল। আরও কথা আছে, এইখানে পুকুরের চারিদিকের মধ্যে একটি গাছের শিকল বাঁধা আছে। সেই শিকল ধরে অনেকেই শিকলের শেষ কোথায় দেখতে গিয়েছিল, কিন্তু শিকলের শেষ রয়েছে পুকুরের মাঝে। যারা শিকলের শেষ পর্যন্ত গিয়েছিল তারা আর ফিরে আসেনি। এই পুকুরের শেষ প্রান্ত অবধি সাঁতরে এখনো কেউ যেতে পারেনি। আরও কথা আছে, শুনবেন? রাতের বেলায় পুকুর পাড়ে দাঁড়ালে নাকি গান শুনতে পাওয়া যায়। আজকের জন্য এইটুকু।